হাসপাতালে ওয়ার্ড বয় ভেবে যে ছেলেকে দিয়ে মেয়েটি বইপত্র তুলিয়েছিল সেই বেরোলো মেয়েটির নতুন চিফ সার্জন। কলকাতা শহরের সকাল প্রতিদিনের মতোই সোনালি আলোয় ঝলমল করছিল। করিডরগুলো রোগীদের যাতায়াতে পূর্ণ ছিল। কোথাও ওষুধের সুগন্ধ ছিল, আবার কোথাও ডিউটিতে যাওয়া নার্সদের দৌড়ঝাঁপ। এর মধ্যে পার্কিং থেকে আসা গাড়িটি ধীরে ধীরে সদর দরজায় এসে থামল। গাড়ির দরজা দিয়ে একটি মেয়ে তাড়াহুড়ো করে নিচে নামল। তার নাম ছিল নিধি রায়। 25 বছর বয়সী নিধি দেখতে অত্যন্ত রূপবতী এবং তীক্ষ্ণ ছিল। দামি চশমা, লেদারের ব্যাগ, হাই হিল এবং চোখে মুখে পূর্ণ অহংকার। আজ তার জন্য অনেক বড় একটি দিন ছিল। তাকে কলকাতার সবচেয়ে বড় মেডিকেল প্রতিষ্ঠান সেন লাইফ কেয়ারে ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল। এই চাকরিটা পেলে তার জীবন পুরোপুরি বদলে যেতে পারত। কিন্তু সমস্যা হলো তার কাছে প্রয়োজনের চেয়ে বেশি কাগজপত্র ছিল। একটি বড় ফোল্ডার, একটি ল্যাপটপ ব্যাগ এবং 2টি মোটা বই। ভিড় এত বেশি ছিল যে সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। তখনই ফার্মেসির ধারে দাঁড়িয়ে থাকা একটি ছেলের ওপর তার নজর পড়ল। সাধারণ নীল শার্ট, হালকা দাড়ি, পুরনো জুতো এবং কাঁধে ব্যাগ। ছেলেটি শান্তভাবে দাঁড়িয়ে রোগীদের দেখছিল। নিধি কিছু না ভেবেই জোরে ডাক দিল, এই যে শুনুন, এই ফোল্ডারটা একটু তুলে দিন। চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন তার দিকে তাকাতে লাগলো। ছেলেটি ধীরে করে জিজ্ঞেস করল, আমাকে বললেন? হ্যাঁ, তোমাকেই। তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে। ছেলেটি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর হালকা হাসল। ঠিক আছে ম্যাডাম। সে কোনো তর্ক না করে তার ভারী ফোল্ডারটি তুলে নিল। চলতে চলতে নিধি ফোনে তার বান্ধবীর সাথে কথা বলতে শুরু করল। দোস্ত, আজ যদি এই চাকরিটা পেয়ে যায় না, তাহলে লাইফ সেট। তারপর সে একটু হেসে বলল, এখানকার ওয়ার্ড বয়গুলোও অদ্ভুত, ইউনিফর্ম পর্যন্ত পরে না। ছেলেটি তার কথা শুনেছিল, কিন্তু কিছু বলল না। সে শান্ত মুখে তার সাথে হাঁটতে লাগল। লিফটের বাইরে পৌঁছে নিধি পার্স থেকে 100 টাকা বের করে তার দিকে বাড়িয়ে দিল। নাও, আর পরের বার একটু প্রফেশনালিত্ব দেখিও। পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীরা মুচকি মুচকি হাসছিল, কিন্তু ছেলেটি টাকা নিতে অস্বীকার করল। রেখে দিন ম্যাডাম, হয়তো ইন্টারভিউয়ের পর আপনার বেশি দরকার পড়বে। নিধি চমকে উঠল, মানে? কিছু না, অল দ্য বেস্ট। এ কথা বলে সে সেখান থেকে চলে গেল। নিধি অদ্ভুত একটা মুখভঙ্গি করে চেয়ারে বসে পড়ল। সে কি জানত যে কয়েক ঘন্টা পর এই সাধারণ ছেলেটি তার জীবন বদলে দিতে চলেছে। প্রায় 1 ঘন্টা পর নিধি কলকাতার সবচেয়ে বিলাসবহুল ভবনের সামনে দাঁড়িয়েছিল। কাঁচের তৈরি বিশাল ইমারত, বড় বড় বাগান এবং বাইরে দাঁড়িয়ে থাকা দামি অ্যাম্বুলেন্স। ওপরে বড় অক্ষরে লেখা ছিল সেন লাইফ কেয়ার। নিধি একটি দীর্ঘশ্বাস নিয়ে ভেতরে চলে গেল। রিসেপশনে বসে থাকা মেয়েটি হেসে বলল, ম্যাম, আপনার চূড়ান্ত ইন্টারভিউ সরাসরি হাসপাতালের ডিরেক্টর নেবেন। নিধি অবাক হয়ে গেল। ডিরেক্টর নিজে? জি ম্যাম। তার বুক দ্রুত ধরফড় করতে লাগল। সে ডিরেক্টর রুমের দিকে এগিয়ে গেল। দরজা খুলল এবং ভেতরের দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সামনে সেই চেয়ারে ওই ছেলেটি বসেছিল, কিন্তু সে এখন আর সাধারণ পোশাকে ছিল না। সাদা অ্যাপ্রান, দামি স্ট্যাথোস্কোপ, আত্মবিশ্বাসে ভরা হাসি, টেবিলে নেম প্লেট রাখা ছিল, কবির সেন, ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর। নিধির শ্বাস আটকে গেল। তুমি? কবির হেসে বলল, ওয়েলকাম ডক্টর নিধি রায়, প্লিজ সিট। লজ্জায় নিধির মুখ লাল হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল যে চাকরিটা তো গেল, কিন্তু কবির একদম স্বাভাবিক ছিল। সে ইন্টারভিউ শুরু করল। সে নিধিকে তার থিসিস, দক্ষতা এবং চিকিৎসাগুলো সম্পর্কে প্রশ্ন করতে লাগল। ধীরে ধীরে নিধি বুঝতে পারল যে কবির শুধু ধনীই নয়, বরং অত্যন্ত বুদ্ধিমান একজন ডাক্তারও। প্রায় 8 ঘন্টা পর ইন্টারভিউ শেষ হলো। নিধি উঠে দাঁড়ালো এবং আস্তে করে বলল, স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে না জেনে খুব ভুল বুঝেছিলাম। ঘরে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো। তারপর কবির হালকা হাসল। আমার খারাপ লাগেনি নিধি, কিন্তু যদি সত্যিই কোনো ওয়ার্ড বয় হতো, তাহলেও কি তুমি তার সাথে এভাবেই কথা বলতে? এ কথা শুনে নিধির চোখ নিচু হয়ে গেল। সে প্রথমবারের মতো নিজের ভুল বুঝতে পারল। কবির বলে চলল, মানুষের পরিচয় তার পদবি দিয়ে হয় না। অনেক সময় সবচেয়ে সাধারণ দেখতে মানুষগুলোই সবচেয়ে বিশেষ হয়। নিধির চোখ জলে ভরে এলো। তারপর ভয় পেতে পেতে সে জিজ্ঞেস করল, তাহলে কি আমি ইন্টারভিউতে সিলেক্ট হয়েছি? কবির হাসল, তোমার কাজ ভালো, কিন্তু এখানে শুধু দক্ষতা নয়, আচরণও ম্যাটার করে। নিধি চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর কবির হেসে উঠল, রিল্যাক্স, তুমি চাকরিটা পেয়ে গেছো। নিধির খুশির কোনো সীমা রইল না। কিন্তু পরক্ষণেই কবির বলল, তবে একটা শর্তে। কি শর্ত? এবার থেকে কাউকে পদবি দেখে বিচার করবে না। নিধি প্রথমবার মন থেকে হাসল। পরদিন সকালে হালকা কুয়াশার কারণে কলকাতা শহরটিকে আরও সুন্দর দেখাচ্ছিল। রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন ছিল এবং মানুষজন নিজেদের কাজে ব্যস্ত ছিল। অন্যদিকে নিধি রায় আজ প্রথমবার সেন লাইফ কেয়ার হাসপাতালে জয়েন করতে যাচ্ছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত ভয় কাজ করছিল। বারবার তার করিডরের সেই ঘটনার কথা মনে পড়ছিল। হে ভগবান, আমি যে ছেলেটিকে ওয়ার্ড বয় ভেবেছিলাম, সেই কিনা হাসপাতালের মালিক বেরোলো। সে কথা মনে করে সে নিজেই লজ্জিত বোধ করছিল। হাসপাতালে পৌঁছতেই রিসেপশনিস্ট হাসল। গুড মর্নিং ম্যাম। নিধি হালকা হেসে ভেতরে চলে গেল।
পুরো ওয়ার্ডটা ছিল অসাধারণ, কাচের দেওয়াল, বড় বড় কেবিন এবং চারদিকে পেশাদার পরিবেশ। তখনই পেছন থেকে কেউ একজন বলল, নতুন নাকি? নিধি ঘুরে তাকালো। ২৬ বছর বয়সী একটি ছেলে হাতে কফি নিয়ে দাঁড়িয়েছিল। আমি অর্জুন, HR টিম থেকে। আমি নিধি রায়। দুজনে হাত মেলালো। অর্জুন হাসল। ও, তো তুমি সেই জন? নিধি চমকে গেল। মানে? অর্জুন আস্তে করে হেসে ফেলল। পুরো ওয়ার্ডে তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে। নিধির মুখ শুকিয়ে গেল। কি, সবাই জেনে গেছে? আরে টেনশন করো না, কবির স্যার কাউকে কিছু জানাননি। তাহলে? কারণ সিসিটিভিতে সব রেকর্ড হয়ে গিয়েছিল। এ কথা শুনে নিধির তো আক্কেল গুরুম। কি? অর্জুন জোরে হেসে উঠল। রিল্যাক্স, মজা করছিলাম। নিধি রাগী চোখে তার দিকে তাকালো। খুব ফানি তুমি। দুজনেই হাসতে লাগলো। কিন্তু তখনই পুরো ওয়ার্ড হঠাৎ শান্ত হয়ে গেল। সমস্ত ডাক্তার সোজা হয়ে দাঁড়ালো। নিধি পেছনে ঘুরে তাকালো। কবির সেন রাউন্ডে প্রবেশ করছিল। সাদা অ্যাপ্রন, আত্মবিশ্বাসী হাঁটা এবং মুখে সেই শান্ত হাসি। পুরো ওয়ার্ড তাকে সম্মানের চোখে দেখছিল। নিধির বুক দ্রুত ধরফর করতে লাগলো। কবির হাঁটতে হাঁটতে হঠাৎ তার সামনে এসে থামল। প্রথম দিন? জি স্যার। গুড। এ কথা বলে সে এগিয়ে গেল। নিধি স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হয়েছিল হয়তো কবির তাকে সবার সামনে লজ্জিত করবে, কিন্তু সে এমন কিছুই করল না। কিছুক্ষণ পর নিধি তার টিমের সাথে মিটিং রুমে বসেছিল। আজ নতুন ডাক্তারদের প্রথম দায়িত্ব দেওয়া হবে। তখনই কবির ভেতরে এলো। পুরো ঘর সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। কবির স্ক্রিন অন করল এবং বলল, এই সার্জারিটি আমাদের হাসপাতালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে টিম এটি সবচেয়ে ভালোভাবে সম্পন্ন করবে তারা সরাসরি আমার সাথে কাজ করার সুযোগ পাবে। সবাই খুব উৎসাহিত হয়ে উঠল। তারপর কবির হঠাৎ বলল, টিম লিডার হবে নিধি রায়। পুরো ঘর অবাক হয়ে নিধির দিকে তাকাতে লাগল। নিধি নিজেও বেশ অবাক হয়েছিল। একটি মেয়ে আস্তে করে আরেকজনকে বলল, প্রথম দিনেই টিম লিডার? অন্য মেয়েটি বলল, মনে হচ্ছে বসের ফেভারিট হয়ে গেছে। নিধি তাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছিল। তার খুব অস্বস্তি হচ্ছিল। মিটিং শেষ হওয়ার পর সে সরাসরি কবিরের কেবিনে পৌঁছল। মে আই কাম ইন স্যার? এসো। নিধি ভেতরে এলো এবং আস্তে করে বলল, স্যার, আপনি আমাকে টিম লিডার কেন বানালেন? কবির ল্যাপটপ বন্ধ করতে করতে বলল, কেন, কোনো সমস্যা আছে? না, কিন্তু ওয়ার্ডের লোকজন ভুল বুঝছে। কবির হালকা হাসল। মানুষের কাজই হলো ভাবা, কিন্তু আমি তোমাকে এই কারণেই বেছে নিয়েছি কারণ ইন্টারভিউতে তোমার পদ্ধতিগুলো সবচেয়ে ভালো ছিল। নিধি কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, স্যার, আপনি সত্যিই আমার ওপর রাগ করেননি তো? কবির চেয়ার থেকে উঠে জানলার কাছে চলে গেল। নিধি, জীবনে আমাকে মানুষ অনেকবার বিচার করেছে, কখনো পদবি দিয়ে, কখনো পরিস্থিতি দিয়ে। আমি যদি সব কথা মনে ধরে রাখি তাহলে আর এগোতে পারবো না। নিধি প্রথমবার কবিরকে মনোযোগ দিয়ে দেখছিল। তার কথার মধ্যে এক অদ্ভুত গভীরতা ছিল। তারপর কবির হাসল। তবে করিডরে তোমাকে খুব রাগী দেখাচ্ছিল। নিধি লজ্জায় হেসে ফেলল। আর আপনি খুব শান্ত ছিলেন? কারণ আমার খুব মজা লাগছিল। কি? হ্যাঁ, প্রথমবার কেউ আমাকে ওয়ার্ড বয় ভেবেছিল। দুজনেই হেসে উঠল। ঠিক তখনই ওয়ার্ডের একজন নার্স ঘাবড়ে গিয়ে ভেতরে ঢুকল। স্যার, সমস্যা হয়ে গেছে। কবির সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। কি হয়েছে? ভিআইপি পেশেন্টের সব রেকর্ড ডিলিট হয়ে গেছে। ঘরের পরিবেশ হঠাৎ চিন্তায় ভরে উঠল। সেই পেশেন্টটি হাসপাতালের কোটি কোটি টাকার অনুদানের সাথে যুক্ত ছিল। যদি সেই অনুদান হাতছাড়া হয়ে যেত তাহলে হাসপাতালের অনেক বড় লোকসান হতে পারত। সমস্ত ডাক্তারের চেহারায় ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু কবির একদম শান্ত ছিল। সে শুধু একবার নিধির দিকে তাকালো এবং বলল, টিম লিডার, এবার দেখি তোমার আসল ট্যালেন্ট। নিধির বুক দ্রুত ধড়পড় করতে শুরু করল। সে বুঝতে পারছিল না যে সে এত বড় সংকট কিভাবে সামলাবে, কিন্তু হয়তো এটাই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। পুরো ওয়ার্ড চিন্তায় ডুবেছিল। যে রোগীর ফাইল ডিলিট হয়েছিল সেটি হাসপাতালের সবচেয়ে বড় বিদেশি ডোনারের ছিল। যদি সকালের মধ্যে সেটি তৈরি না হয় তবে কোটি টাকার অনুদান অন্য হাসপাতাল পেয়ে যেতে পারে। কনফারেন্স রুমে সব ডাক্তার ঘাবড়ে বসেছিল। কেউ সিস্টেম চেক করছিল, কেউ ব্যাকআপ খুঁজছিল, কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না। অন্যদিকে নিধির হাত পা ঠান্ডা হয়ে এসেছিল। আজ ডিউটিতে তার মাত্র দ্বিতীয় দিন ছিল, আর এত বড় দায়িত্ব তার সামনে এসে পড়েছে। তখনই কবির ঘরে এলো। তার চোখে মুখে কোনো ভয় ছিল না, বরং ছিল সম্পূর্ণ আত্মবিশ্বাস। সবাই শান্ত হও। তার কথা শুনেই পুরো ঘর শান্ত হয়ে গেল। কবির স্ক্রিনের দিকে তাকালো। ব্যাকআপ? একজন ডাক্তার বলল, স্যার, পুরো সার্ভার কারাপ্ট হয়ে গেছে। অন্যজন বলল, মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ডিলিট করেছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নিধি আস্তে করে বলল, তার মানে কেউ অন্তর্ঘাত করেছে? কবির গম্ভীর দৃষ্টিতে সবার দিকে তাকালো। যতক্ষণ না প্রমাণ পাওয়া যাচ্ছে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। তারপর সে হঠাৎ নিধির দিকে তাকালো। তুমি কি এটা সামলাতে পারবে? নিধি কয়েক সেকেন্ড চুপ রইল। তার নিজের উপরই ভরসা হচ্ছিল না। কিন্তু তারপর সে একটি দীর্ঘশ্বাস নিল। জি স্যার, আমি চেষ্টা করব। কবির হালকা হাসল। শুধু চেষ্টা নয়, ফলাফল চাই।
রাত তখন 9টা বেজে গিয়েছিল। পুরো ওয়ার্ড প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল, কিন্তু নিধি এবং তার টিম তখনও কম্পিউটারের স্ক্রিনের সামনে বসেছিল। সবার চোখ ক্লান্ত হয়ে পড়েছিল। তখনই অর্জুন 2টি কফি নিয়ে এলো। ম্যাডাম টিম লিডার, আপনার কফি। নিধি হালকা হাসল। ধন্যবাদ। অর্জুন চেয়ার টেনে তার পাশে বসল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, তোমার কি কবির স্যারকে ভয় লাগে? নিধি সঙ্গে সঙ্গে বলল, না। তারপর কয়েক সেকেন্ড পর আস্তে করে বলল, একটু একটু। অর্জুন হেসে ফেলল। পুরো ওয়ার্ডেরই তাই মনে হয়, কিন্তু জানো, সে মনের দিক থেকে খুব ভালো মানুষ। নিধি চুপ করে রইল। তারও এখন এটাই মনে হতে শুরু করেছিল। ঠিক সেই সময় কবির নিজের কেবিনে একা বসে সিসিটিভি ফুটেজ দেখছিল। তার দৃষ্টি ছিল অত্যন্ত গম্ভীর। ফুটেজে দেখা গেল শেষ বিকেলের দিকে একজন ডাক্তার সার্ভার রুমে ঢুকছে। কবির ভিডিওটি পজ করল। অমল, সে আস্তে করে নামটা উচ্চারণ করল। অমল হাসপাতালের একজন পুরনো ডাক্তার ছিল, কিন্তু গত কয়েক মাস ধরে সে কবিরের উপর বিরক্ত ছিল, কারণ কবির অনেকবার তার ভুল ধরিয়েছিল। কবির চেয়ারে হেলান দিয়ে বসল। ও, তো এই ব্যাপার। এদিকে নিধি একটানা সিস্টেমে কাজ করে যাচ্ছিল। হঠাৎ তার চোখ চকচক করে উঠল। দাঁড়াও। অর্জুন সঙ্গে সঙ্গে বলল, কি হয়েছে? আমি অস্থায়ী ক্যাশ ফাইল পেয়ে গেছি। মানে? মানে মেডিকেল রেকর্ড পুরোপুরি ডিলিট হয়নি। সবাই সঙ্গে সঙ্গে তার কাছে চলে এলো। নিধি দ্রুত কিবোর্ডে কাজ করতে লাগলো। ধীরে ধীরে স্ক্রিনে পুরনো রিপোর্টগুলো ফিরে আসতে শুরু করলো। পুরো টিম খুশিতে চিৎকার করে উঠল, ইয়েস! কিন্তু তখনই সিস্টেমটি আবার হ্যাং হয়ে গেল। স্ক্রিন কালো হয়ে গেল। সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও নো! নিধি হতাশ হয়ে মাথায় হাত দিল। তার মনে হলো সব পরিশ্রম বৃথা। তখনই পেছন থেকে আওয়াজ এলো, হার মেনে নিলে? নিধি ঘুরে তাকালো। কবির সেখানে দাঁড়িয়েছিল। তার হাতে কফি ছিল। সে ধীরে ধীরে তার কাছে এলো এবং কফিটা টেবিলে রেখে দিল। মাঝে মাঝে সিস্টেম নয়, মাথা রিস্টার্ট করতে হয়। নিধি হালকা হাসল। স্যার, আমি চেষ্টা করছি। ভুল? মানে? মানে তুমি ভয় পাচ্ছ? নিধি চুপ হয়ে গেল। কবির আবার বলল, মানুষ যখন ব্যর্থতাকে ভয় পায় তখনই সে ভুল করে। রিল্যাক্স, তুমি পারবে। প্রথমবার কেউ তার ওপর এতটা ভরসা দেখিয়েছিল, আর হয়তো এটাই তাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলছিল। রাত তখন প্রায় 2টো বাজে। পুরো ওয়ার্ড শান্ত ছিল। শুধু কিবোর্ডের আওয়াজ শোনা যাচ্ছিল। হঠাৎ নিধি দ্রুত উঠে দাঁড়ালো। ডান! সবাই তার দিকে দৌড়ে এলো। রেকর্ডস আবার রিকভার হয়ে গিয়েছিল। পুরো ঘর করতালিতে ফেটে পড়ল। অর্জুন খুশিতে বলল, ম্যাডাম, টিম লিডার বাঁচিয়ে দিয়েছেন। নিধির চোখে আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছিল। তখনই কবির ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। ইমপ্রেসিভ। নিধি হাসল, ধন্যবাদ স্যার। কিন্তু তখনই কবিরের চেহারা গম্ভীর হয়ে গেল। কিন্তু আসল সমস্যা এখনও শেষ হয়নি। মানে কি? কবির স্ক্রিনে সিসিটিভি ফুটেজ চালিয়ে দিল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে অমল সার্ভার রুমে কিছু একটা করছে। পুরো ঘর অবাক হয়ে গেল। অর্জুন রেগে গিয়ে বলল, সে ইচ্ছে করেই এটা করেছে। নিধি অবাক হয়ে বলল, কিন্তু কেন? কবিরের দৃষ্টি শীতল হয়ে গেল। কারণ কিছু মানুষ পরিশ্রমে বিশ্বাস করে না, তারা অন্যদের নিচে ফেলে এগিয়ে যেতে চায়। ঠিক তখনই দরজা খুলল এবং সামনে অমল দাঁড়িয়েছিল। তার মুখে এক অদ্ভুত হাসি ছিল। ওয়াও, তাহলে শেষ পর্যন্ত জেনেই গেলে। ঘরের পরিবেশ হঠাৎ ভারী হয়ে উঠল। নিধির বুক দ্রুত ধরফড় করতে লাগল। সে বুঝতে পারল বড় কিছু একটা ঘটতে চলেছে। কনফারেন্স রুমের পরিবেশ হঠাৎ চরম উত্তেজনায় ভরে উঠল। দরজায় দাঁড়িয়ে থাকা অমলকে মোটেও ভীত দেখা যাচ্ছিল না, বরং তার চোখে মুখে এক অদ্ভুত অহংকার ফুটে উঠছিল। অর্জুন রেগে গিয়ে এগিয়ে গেল। তুমি হাসপাতালের সাথে প্রতারণা করেছ। কিন্তু কবির হাত তুলে তাকে থামিয়ে দিল। পুরো ঘর আবার শান্ত হয়ে গেল। কবিরের নজর সরাসরি অমলের উপর ছিল। কেন করলে তুমি এসব? অমল হালকা করে হাসল। কারণ আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিসে? প্রতিবার তোমাকে জিততে দেখে। পুরো ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। অমল ধীরে ধীরে ভেতরে এলো। আমি এই হাসপাতালে 5 বছর ধরে কাজ করছি। দিন রাত পরিশ্রম করেছি, কিন্তু সব কৃতিত্ব সব সময় তুমি পেয়েছ। কবির শান্ত গলায় বলল, কারণ হাসপাতালের দায়িত্ব আমার। ঠিক তাই, অমল জোরে বলে উঠল। তোমার জন্য সবকিছু সহজ, দামি গাড়ি, বড় কেবিন, মানুষের সম্মান, আর আমরা শুধুই জুনিয়র। নিধি প্রথমবারের মতো অমলকে মনোযোগ দিয়ে দেখছিল। তার চোখে রাগের চেয়ে কষ্টটাই বেশি ছিল। কিন্তু সে যা করেছিল সেটা ভুল ছিল। কবির কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর আস্তে করে বলল, তোমার কি মনে হয় আমি সবকিছু খুব সহজেই পেয়েছি? অমল হেসে উঠল। কেন? তুমি কি কোটিপতি বাবার ছেলে নাও? কবিরের চোখে হালকা তিক্ততা ফুটে উঠল। না। পুরো ঘর অবাক হয়ে তার দিতে তাকাতে লাগলো। নিধিও অবাক হয়ে গিয়েছিল। কবির জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে। সে শান্ত কণ্ঠে বলতে শুরু করল, আজ থেকে 8 বছর আগে আমিও চায়ের দোকানে কাজ করতাম। নিধির চোখ বড় বড় হয়ে গেল। অর্জুনও অবাক হয়ে কবিরের দিকে তাকিয়েছিল। কবির বলতে লাগলো, আমার বাবা রাস্তায় ফল বিক্রি করতেন। সংসার চালানোর জন্য আমি মানুষের থালা বাসন মাজতাম। অনেকেই আমাকে সত্যিকারের চাকর ভাবত, অনেকে অপমানও করেছে। নিধির হঠাৎ করিডরের সেই দিনের কথা মনে পড়ে গেল। তার চোখ নিচু হয়ে এলো। কবির হাসল, কিন্তু সেই হাসিতে লুকিয়েছিল অনেক কষ্ট।
পার্থক্য শুধু এটাই যে আমি মানুষের কটূক্তিকে নিজের দুর্বলতা হতে দিইনি। ঘর তখন সম্পূর্ণ নিস্তব্ধ। অমল প্রথমবারের মতো চুপ করে গেল। কবির তার দিকে ঘুরল। তুমি কি জানো আমার প্রথম বেতন কত ছিল? অমল কিছুই বলল না। মাত্র 8,000 টাকা। আর সেই টাকা দিয়েই আমি ডাক্তারি পড়েছি। একটা ছোট চেম্বার শুরু করেছিলাম। দিনে কাজ, রাতে পরিশ্রম, তারপর গিয়ে এই হাসপাতালটি তৈরি হয়েছে। নিধির চোখ জলে ভরে উঠেছিল। সে প্রথমবারের মতো বুঝতে পারল যে কবির শুধু একজন ধনী মানুষই নয়, বরং সংগ্রাম করে গড়ে ওঠা একজন মানুষ। তখনই কবির টেবিলে রাখা ফাইলটি তুলে নিল। কিন্তু তুমি যা করেছ তারপর হাসপাতালে তোমার থাকা মুশকিল। অমলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্যার প্লিজ, তোমার যদি আমার সাথে কোনো সমস্যা থাকতো তাহলে তুমি আমার সাথে লড়তে পারতে। পুরো হাসপাতালের ক্ষতি করার কোনো অধিকার তোমার ছিল না। অমলের চোখে অনুশোচনা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে আস্তে করে মাথা নিচু করে নিল। সরি স্যার। কবির কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তোমাকে পুলিশের হাতেও তুলে দেওয়া যেতে পারে। এই কথা শুনে অমল ভয় পেয়ে গেল। কিন্তু পরক্ষণেই কবির বলল, তবে আমি সেটা করব না। সবাই অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল। অর্জুন বলল, স্যার এত কিছুর পরও? কবির শান্ত গলায় বলল, ভুল করা মানুষকে শাস্তি দেওয়া সহজ, কিন্তু তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া কঠিন। তারপর সে অমলের দিকে তাকালো। আগামীকাল সকালে তুমি HR বিভাগে তোমার পদত্যাগপত্র জমা দিয়ে দেবে। অমলের চোখে জল চলে এলো। সে আস্তে করে বলল, থ্যাংক ইউ স্যার। আর সে সেখান থেকে চলে গেল। ঘরে এখন শুধু কবির, নিধি আর অর্জুন ছিল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর অর্জুন পরিবেশ হালকা করার জন্য বলল, আচ্ছা স্যার, আপনি যদি সত্যিই চায়ের দোকানে কাজ করে থাকেন তাহলে তো নিধি প্রযুক্তিগতভাবে ভুল ছিল না। নিধির সঙ্গে সঙ্গে ধমক দিয়ে উঠল, অর্জুন! পুরো ঘর হাসিতে ফেটে পড়ল। অনেকদিন পর প্রথমবারের মতো কবির মন খুলে হাসল। রাত তখন প্রায় 3টে বাজে। ওয়ার্ডের ব্যালকনিতে দাঁড়িয়ে নিধি একা বৃষ্টি দেখছিল। তখনই পেছন থেকে কবির এলো। ঘুম আসছে না? নিধি হালকা হাসল। এক রাতে এত কিছু জেনে গেলাম, ঘুম কিভাবে আসবে? দুজনেই কিছুক্ষণ বৃষ্টি দেখতে লাগলো। তারপর নিধি আস্তে করে বলল, স্যার, আপনি কখনো কারোর সাথে আপনার গল্প শেয়ার করেননি কেন? কবির হালকা হাসল। কারণ মানুষ সফলতা দেখে, সংগ্রামের কথা শুনতে কারো আগ্রহ থাকে না। নিধি তার দিকে তাকাতে লাগলো। আমার আছে। কবির প্রথমবারের মতো তার চোখের দিকে তাকালো। বাতাসের সাথে বৃষ্টির ছাঁট ভেতরে আসছিল। চারপাশের পরিবেশ অত্যন্ত শান্ত এবং সুন্দর লাগছিল। ঠিক তখনই হঠাৎ কবিরের ফোন বেজে উঠল। সে ফোন ধরল আর পরক্ষণেই তার মুখের রং বদলে গেল। কি? নিধি ভয় পেয়ে গেল। কি হয়েছে? কবির দ্রুত বাইরের দিকে যেতে লাগলো। বাবার স্ট্রোক হয়েছে। এ কথা শুনে নিধির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কবির কিছু না ভেবেই দৌড়াতে দৌড়াতে ওয়ার্ড থেকে বেরিয়ে গেল। আর নিধি প্রথমবারের মতো বুঝতে পারল যে মানুষটিকে সে সবসময় এতটা শক্তিশালী ভেবে এসেছে তার ভেতরেও অনেক ভয় লুকিয়ে আছে। রাত তখন প্রায় 3:30। কলকাতার রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। হালকা বৃষ্টি তখনও হচ্ছিল। কবির দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। তার হাত স্টিয়ারিংয়ে ছিল, কিন্তু চেহারা পুরোপুরি আতঙ্কিত। নিধি তার পাশের সিটে বসেছিল। পুরো রাস্তা দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা ছিল। কিছুক্ষণ পর নিধি আস্তে করে জিজ্ঞেস করল, আঙ্কেল, এখন ঠিক আছেন তো? কবির দীর্ঘশ্বাস নিল। ডাক্তার বলেছেন অবস্থা স্থিতিশীল, কিন্তু স্ট্রোকটা হঠাৎ করেই ঘটেছে। তার গলায় ভয় পরিষ্কার বোঝা যাচ্ছিল। নিধি প্রথমবারের মতো কবিরকে এতটা ভেঙে পড়তে দেখছিল। সেই ছেলে যে কোনো সার্জারিতে শান্ত থাকত, কিন্তু আজ তার চোখে এক অস্থিরতা স্পষ্ট ফুটে উঠছিল। কিছুক্ষণ পর দুজনে ক্লিনিকে পৌঁছল। ক্লিনিকের বাইরে আগে থেকেই অনেকে উপস্থিত ছিল। হাসপাতালের কয়েকজন ডাক্তারও সেখানে দাঁড়িয়েছিল। অর্জুনও সেখানে ছিল। সে কবিরের কাছে এসে বলল, স্যার, অমলও এসেছিল। কবির অবাক হয়ে জিজ্ঞেস করল, অমল? হ্যাঁ, সে আঙ্কেলের জন্য রক্তও দিয়েছে। এ কথা শুনে কবির কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। নিধিও অবাক হয়ে অর্জুনের দিকে তাকাতে লাগল। অর্জুন আস্তে করে বলল, হয়তো সে তার ভুল বুঝতে পেরেছে। কবির কিছু না বলে শুধু হালকা করে মাথা নাড়ল। তারপর সে দ্রুত ভেতরে চলে গেল। আইসিইউর বাইরে ডাক্তার দাঁড়িয়েছিলেন। ডাক্তার, বাবা কেমন আছেন? ডাক্তার শান্ত কণ্ঠে বললেন, এখন বিপদমুক্ত। এ কথা শুনে কবির স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার চোখ হালকা ভিজে উঠল। নিধি দূরে দাঁড়িয়ে এইসব দেখছিল। তখনই এক বৃদ্ধা মহিলা ধীরে ধীরে কবিরের কাছে এলেন। বাবা! কবির সাথে সাথে তাকে জড়িয়ে ধরল। তিনি তার মা ছিলেন। নিধি এটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়ল। কবিরের মা তার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি বলেছিলাম না, ভগবান সব ঠিক করে দেবেন। কবির শুধু চুপ করে রইল। কিছুক্ষণ পর ডাক্তার বললেন যে একজন ভেতরে গিয়ে রোগীর সাথে দেখা করতে পারে। কবির ভেতরে চলে গেল। ঘরে মেশিনের হালকা শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। বিছানায় তার বাবা শুয়েছিলেন, সেই বাবা যিনি একসময় রাস্তার মোড়ে ফল বিক্রি করতেন। কবির ধীরে ধীরে তার পাশে বসল। তখনই তার বাবা চোখ খুললেন এবং হালকা হাসলেন। এসেছিস তুই? কবিরের চোখ জলে ভরে গেল। বাবা, তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে। তার বাবা দুর্বল কণ্ঠে হাসলেন।
আরে এত তাড়াতাড়ি আমি বুড়ো হচ্ছি না। দুজনেই হালকা হাসল। তারপর তার বাবা আস্তে করে বললেন, আচ্ছা ওই মেয়েটিকে? কবির বুঝতে পারল যে তিনি নিধির কথা বলছেন। ওয়ার্ডে কাজ করে। শুধুই কাজ করে? কবির চুপ হয়ে গেল। তার বাবা হাসতে লাগলেন। বাবা, আমি তোর বাপ হই। কবির প্রথমবারের মতো একটু লজ্জা পেয়ে হেসে ফেলল। অন্যদিকে বাইরে নিধি একা বসেছিল। তার মাথায় গত কয়েকদিনের সমস্ত ঘটনা ঘুরপাক খাচ্ছিল। করিডোর, ওয়ার্ড, সেই সারা রাতের পরিশ্রম, কবিরের সংগ্রাম এবং অমলের ঘটনা। সে বুঝতে পারছিল যে সে ধীরে ধীরে কবিরকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু তখনই তার ফোনে একটি কল এলো। তার মায়ের কল ছিল। হ্যাঁ মা, কেমন হলো তোর ইন্টারভিউ? নিধি কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর হাসল। হয়তো জীবনের সেরা ইন্টারভিউ ছিল। পরদিন সকালে পুরো ওয়ার্ড আবার স্বাভাবিক হতে শুরু করল। হাসপাতালের অনুদান রক্ষা পেয়েছিল। বিদেশি ডোনার কবির এবং তার টিমের উপর অত্যন্ত খুশি ছিল। কনফারেন্স হলে সমস্ত ডাক্তার উপস্থিত ছিল। তখনই কবির স্টেজে এলো। পুরো হল করতালিতে ফেটে পড়ল। কবির হাসতে হাসতে বলল, এই সার্জারির আসল হিরো আমাদের টিম লিডার। আর সে নিধির দিকে ইশারা করল। পুরো হল আবার করতালিতে মুখরিত হয়ে উঠল। নিধি অবাক হয়ে গেল। সে ধীরে ধীরে স্টেজে গেল। কবির সবার সামনে বলল, অনেকে ডিগ্রি নিয়ে আসে, কিন্তু কঠিন সময় শান্ত থাকাটা সবার আসে না। আর নিধি সেটা প্রমাণ করেছে। নিধির চোখ আনন্দে চকচক করে উঠল। সে জীবনে প্রথমবারের মতো নিজের কাজের উপর এতটা গর্ব অনুভব করছিল। কিন্তু তখনই অর্জুন হঠাৎ মাইক হাতে নিয়ে বলল, স্যার, একটা প্রশ্ন আছে। কবির হেসে ফেলল। জিজ্ঞেস করো। এ কি সেই মেয়ে যে আপনাকে করিডোরে ওয়ার্ড বয় ভেবেছিল? পুরো হল হঠাৎ শান্ত হয়ে গেল। নিধির মুখ লাল হয়ে উঠল। অর্জুন? কিন্তু পরক্ষণেই কবির জোরে হেসে উঠল। তারপর সে হাসি মুখে বলল, হ্যাঁ, আর সেই মেয়েটি আমাদের হাসপাতালের সবচেয়ে বড় ফান্ডিংটি বাঁচিয়েছে। পুরো হল করতালি আর হাসিতে মেতে উঠল। নিধিও হাসতে শুরু করল। এখন সে আর লজ্জা পাচ্ছিল না, বরং একটা আপনত্ব অনুভব করছিল। কয়েকদিন পর সদর গেটে আবার সেই চেনা ভিড়, চাওয়ালাদের ডাক, ছুটতে থাকা মানুষ আর গাড়ির কোলাহল। কিন্তু এবার দৃশ্যপট ছিল একটু আলাদা। নিধি করিডোরে দাঁড়িয়েছিল এবং তার হাতে দুটো কফি ছিল। তখনই পেছন থেকে কবির এলো। এত সকালে এখানে ডাকলে কেন? নিধি হাসল, কারণ আমাদের গল্প এখান থেকেই শুরু হয়েছিল। কবির হালকা হাসল। আর আজ? নিধি একটা কফি তার দিকে বাড়িয়ে দিল। আজ আমি সেই ছেলেটিকে ধন্যবাদ জানাতে চাই যাকে আমি কখনো ওয়ার্ড বয় ভেবে নিয়েছিলাম। কবির হাসল। আর আমি সেই মেয়েটিকে যে আমাকে মনে করিয়ে দিয়েছে মানুষ যতই বড় হোক না কেন তার নিজের শুরুটা কখনো ভোলা উচিত নয়। দুজনেই হাসি মুখে করিডোরের দিকে তাকাতে লাগল। ঠিক সেই মুহূর্তে এক বৃদ্ধ রোগী একটি ভারী ব্যাগ তোলার চেষ্টা করছিলেন। কবির সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতে ছুটে গেল। বৃদ্ধ ব্যক্তিটি হাসি মুখে কবিরকে আশীর্বাদ করলেন। ভালো থেকো বাবা, ভগবান তোমাকে সবসময় এগিয়ে নিয়ে যান। কবির হালকা হাসির সাথে তার ব্যাগটি বেড পর্যন্ত রেখে দিল। নিধি দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। সে উপলব্ধি করল যে এত বড় হাসপাতালের মালিক হওয়ার পরও কবির একটুও বদলায়নি। তার ভেতরে আজও সেই গলির ছেলেটা বেঁচে আছে যে কোনো পরিচয় ছাড়াই মানুষের সাহায্য করে দেয়। অ্যাম্বুলেন্স ধীরে ধীরে গেট থেকে বেরিয়ে যেতে লাগল। বাতাসে ওষুধের সুগন্ধ মিশেছিল। সকালের প্রথম রোদ বিল্ডিংয়ের উপর ছড়িয়ে পড়তে শুরু করেছিল। নিধি ধীরে ধীরে কবিরের কাছে এসে দাঁড়ালো। জানো কবির, এখন যখনই আমি ডিউটিতে আসব তখন এই ভিড় নয়, আমাদের গল্প মনে পড়বে। কবির হাসল। আর আমার সেই মেয়েকে মনে পড়বে যে ভুল করে আমাকে ওয়ার্ড বয় ভেবেছিল। দুজনেই জ্বলে হেসে উঠল। মাঝে মাঝে জীবন আমাদের খুব অদ্ভুতভাবে মানুষের সাথে মিলিয়ে দেয়। পরিচয় পদবি দিয়ে নয়, মন দিয়ে হয়। আর যে মানুষ নিজের শুরুকে ভোলে না, আসলে সেই জীবনের সবচেয়ে বড় মানুষ হয়। কলকাতা হাসপাতালের ভিড় আজও তেমনই ছিল, কিন্তু সেই ভিড়ে এখন দুটি মনের একটি সুন্দর গল্প চিরকালের জন্য জায়গা করে নিয়েছিল। যদি আপনাদের কবির আর নিধির এই হৃদয়স্পর্শী গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক অবশ্যই করবেন, যাতে এমন আরও আবেগপূর্ণ গল্প আপনাদের কাছে পৌঁছতে থাকে। আপনারাও কি কখনো কোনো মানুষকে তার পদবি বা পরিচয় দিয়ে বিচার করেছেন? এমন চমৎকার, প্রেরণাদায়ক এবং মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি নতুন ও সুন্দর গল্পের সাথে।